Let's get started, guys. The Love Song of J. Alfred Prufrock. আজকের কবিতার নাম হচ্ছে The Love Song of J. Alfred Prufrock. নাম দেওয়া হয়েছে লাভ সং, কিন্তু এটা কিন্তু মোটেও কিন্তু লাভ সং নয়, বুঝতে পারলে? শুনে তো মনে হচ্ছে যে লাভ সং, কিন্তু এটা প্রেমের গান নয়। ইনফ্যাক্ট প্রথমের অংশটা দ্য লাভ সং, এই অংশটাতে আমাদের মনে হতে পারে একটা রোমান্টিক নেম রয়েছে, কিন্তু আমরা যদি পরের অংশটা দেখি জে অ্যালফ্রেড প্রুফক, এই যে নামটা, এই জায়গাটার মধ্যে রোমান্টিকতা ভেঙে যাচ্ছে। ইনফ্যাক্ট এই যে প্রুফক নামটা একটা ঘটনা ঘটেছিল এবং সেইখান থেকে প্রুফক নামটা নেওয়া হয়েছে। একবার লেখক একটা ফার্নিচারের দোকানে গেছিলেন, সেখানে তিনি এই প্রুফক নামটাকে দেখতে পান এবং কম্বাইন করে তিনি পরবর্তী সময়ে এই নামটাকে তুলে নেন। একটা ফার্নিচারে, তুমি ভাবো ফার্নিচারের দোকানে তিনি এই প্রুফক নামটা দেখছেন এবং সেই নামটাকে তিনি নিজের কবিতাতে ব্যবহার করছেন। তাই দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক। টিএস লিখেছেন, টিএস এলিয়ট একজন অসাধারণ আধুনিক কবি, যিনি বাই দ্য ওয়ে নোবেল পুরস্কারও পেয়েছেন সাহিত্যের জন্য। টিএস এলিয়টের কবিতাগুলো সাধারণত বেশ জটিল হয়ে থাকে। এখানে আমরা টিএস এলিয়টের কবিতার অংশটাকে পড়বার চেষ্টা করব। আজকে চেষ্টা করব 100 লাইন, 100 লাইনস বিষয়টাকে পরপর আলোচনা করার। যেহেতু ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, একটা কুইক রিভিশন হচ্ছে, এটা একটা রিভিশনাল ক্লাস। তো আমি থেমে যাব না, কুইকলি স্পিডে বলতে থাকবো এবং খুব স্পিডে বোঝানোর চেষ্টা করবো। হোপফুলি দিস গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ ফর ইউ গাইজ। অলরাইট, প্রথম অংশটাকে যদি তুমি লক্ষ্য করো, এই যে কবিতার প্রথম অংশটা রয়েছে, ঠিক আছে, যদি তুমি লক্ষ্য করো এই যে প্রথম অংশটা, এটা হচ্ছে এপিগ্রাফ। এই অংশটাকে এপিগ্রাফ বলা হয়। মানে এই যে অংশটা রয়েছে এপিগ্রাফ অংশটা, ঠিক আছে, এটা ইংরাজি ভাষাতে কিন্তু নেই এপিগ্রাফ অংশটা। বাই দ্য ওয়ে দেখছো তো আমার বইটার কি হাল হয়ে রয়েছে। মানে একটা কবিতাকে পড়তে গেলে, মানে ডাইভার্সন আনছি ইচ্ছা, ডাইগ্রেশন আনছি ইচ্ছা করে, একটা মূল কথা বলছি, তোমরা তাহলে পড়তে পারবে। মানে একটা কবিতা পড়তে গেলে সেই কবিতাটাকে নিজের মতো তোমাকে ভাঙতে হবে, উইদাউট ডিস্ট্রয়িং দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দ্য পোয়েম। যে কবিতার যে আসল মিনিং আছে সেইটাকে নষ্ট না করে, সেই মিনিংটাই রাখতে হবে যেটা কবি বলতে চেয়েছেন, সেইটাকে নষ্ট না করে কবিতাটাকে নিজের মতো ভাঙতে হবে। প্রয়োজনে তোমাকে কবিতার উপর লিখতে হবে, অ্যাডিং করতে হবে, ব্র্যাকেট করতে হবে, মিনিং লিখতে হবে, রেফারেন্স লিখতে হবে, নিয়ে কবিতার তোমার বইটার হাল এমনি হয়ে যাবে, বুঝতে পারবে? তো যাই হোক, আমি এবার আসছি। এই যে প্রথমের অংশটা রয়েছে এটাকে এপিগ্রাম বলা হয়। এটা কিন্তু ইংরাজিতে লেখা নেই। এটা কিসে লেখা রয়েছে? এটা ল্যাটিন ভাষায় লেখা রয়েছে। বলো স্যার এই এপিগ্রামটাতে রয়েছেটাতে কি, এখানে কি রয়েছে? দেখো, এপিগ্রাম সম্বন্ধে আমি আগেই বলেছি। এপিগ্রাম সম্বন্ধে আমি কি বলেছিলাম, যে এই যে এপিগ্রামটা রয়েছে এটা ডান্টের ইনফার্নো থেকে নেওয়া হয়েছে, ইন্সপায়ার্ড। ডান্টেকে যদি আমরা জানি যে ডান্টেকে ভুল করে নরকে নিয়ে চলে যাওয়া হয়েছিল, ডান্টের মৃত্যুর সময় আসেনি, তো ডান্টেকে যখন নরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে জীবিত অবস্থায়, ডান্টে নরকে চলে গেছিল। এবারে নরকে গিয়ে সেখানে সে নরকের বিভিন্ন ডিভিশনস গুলো দেখেছিল ডান্টে। এবার নরকের যে প্রাহারাদার রয়েছে বা তত্ত্বাবধায়ক রয়েছে গিডো, কাউন্ট গিডো, সেই গিডো ডান্টেকে একটা মৃত মানুষ ভেবেছিল এবং মৃত মানুষ ভেবে ডান্টেকে সব কিছু বলে যাচ্ছিল যে এখানে এইরকম পাপীদের এইভাবে কষ্ট দেয়া হয়, এখানে এই ধরনের পাপীদের গরম তেলে ভাজা হয়, এই ধরনের পাপীকে ছ্যাঁকা দেওয়া হয়, এইরকম করে 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 যাচ্ছিল। তো 7টা যে নরক রয়েছে সেই 7 ধরনের পাপীদের ওখানে যন্ত্রণা দেওয়া হচ্ছিল। তখন গিডো এবং এই যে ডান্টে রয়েছে, এরা তুমি এবং আমি, চলো যাওয়া যাক, তোমাকে নরকটা দেখাবো, এইভাবে ওরা দুজন যাচ্ছিল। তো এই অংশটা আমরা যেটা দেখবো এপিগ্রামে, সেই রেফারেন্সটুকু দেওয়া হয়েছে, ব্যাস এইটুকু এর কাজ। তারপরে আমরা কবিতায় যদি চলে আসি, সেখানে আমরা কিছু দেখবো, তবে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো একটু আলোচনা করে দিতে চাইবো 30 সেকেন্ডের জন্য। যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো যদি মনে রাখো, মেবি দ্যাটস গোয়িং টু বি প্রোডাক্টিভ ফর ইউ। দেখো, দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক ওয়াজ বিগেন ইন দ্য হার্ভার্ড ইন ফেব্রুয়ারি 1910 এবং ফাইনাল ভার্সন ওয়াজ অ্যাসেম্বলড ইন মিউনিক 1911। 1910-এ লেখা, 1911-তে কমপ্লিট হচ্ছে, বুঝতে পারলে কিনা? এবং এটা প্রকাশিত হয়েছিল চিকাগো ম্যাগাজিনে, চিকাগো ম্যাগাজিন পোয়েট্রিতে ইন জুন 1915। 1915-তে এটা প্রকাশিত হয়েছিল। অলরাইট, এটা একটা টেকনিক্যাল পার্ট যেটা তোমাদের একটু মনে রাখবে যে কোথায় প্রকাশিত হয়েছে, অনেক সময় শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয়। চিকাগো ম্যাগাজিনে 1915-তে প্রকাশিত হয়েছিল এই কবিতাটা। লেটস গেট স্টার্ট গাইস, তাহলে শুরু করা যাক কবিতাটা। লেট আস গো দেন, তাহলে চলো যাওয়া যাক, তাহলে চলো যাওয়া যাক। এখানে আমরা কি দেখবো, একদম সেটিকে মনে রাখবে যে একটা আধুনিক মধ্যবয়স্ক লোক, মধ্যবয়স্ক মানে প্লাস 40+ চলছে ধরো,
এই লোকটা একটা কম বয়সী মেয়ের প্রেমে পড়েছে, এই ধরো 20-22 বছরের মেয়ের একটা প্রেমে পড়েছে, এবং সেই লোকটি এখন মেয়েটাকে প্রপোজ করতে যেতে চাইছে, কিন্তু তার মধ্যে প্রচুর বলতে পারো নিজের প্রতি সন্দেহ রয়েছে, যে আমার টাক পড়ছে, আমার হাত পাগুলো মাস্কুলার নয়, আমি ততটা হ্যান্ডসাম নয়, আমি ততটা সাকসেসফুল নই, ঠিক আছে, ও কেন আমাকে অ্যাকসেপ্ট করবে মেয়েটা, এই চিন্তা ভাবনাগুলো তার মাথায় বারবার উকি দিচ্ছে, মানে আদৌ কি আমার প্রপোজটাও করা উচিত, এই জিনিসটা তার মধ্যে উঠছে। এবং সে যখন যাচ্ছে প্রপোজ করতে, সে নিজের সাথেই কথা বলছে, মানে এটা ইন্টেরিয়র মনোলগ হয়, নিজে মানে একা দাঁড়িয়ে কথা বলে, এখানে নিজের সাথেই ও গল্প করে করে যাচ্ছে, ইন্টেরিয়র মনোলগ তুমি এখানে দেখতে পাবে। মানে অনেক সময় হয় না যে তুমি পড়াশোনা করছো এবং পড়াশোনা করতে করতে ধ্যাত এটা আর করবোই না, কি সব দিয়েছে, তারপর তুমি নিজে বলছো না না এখনই এটা করতে হবে, না করলে তো পরীক্ষা লিখবো কি, কালকে পরীক্ষা, যে পড়, আবার তুমি বলছো এত পড়া কি দেয় নাকি, এত পড়া আমি করব না, তারপর নিজেই তুমি আবার বলছো কামান ওয়েক আপ, চল করতে হবে। এই যে আমরা নিজেকেই নিজের সাথে কথা বলি অনেক সময়, একই জিনিস এখানে আমরা দেখতে পাবো প্রুফকের মধ্যে। প্রুফক কি করছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন এবং প্রুফক নিজের সাথেই কথা বলছেন। এই যে যখন বলছে লেট আস গো দেন, তাহলে চলো যাওয়া যাক, প্রথম লাইন ইউ অ্যান্ড আই, এই ইউ অ্যান্ড আইটা প্রুফকের কোনো বন্ধু নয়, প্রুফক নিজে এবং প্রুফকের নিজের সেলফের কথা বলা হচ্ছে। তাহলে লেট আস গো ইউ অ্যান্ড আই, চলো যাওয়া যাক, তুমি এবং আমি যাব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তুমি এবং আমিটাকে, তুমি এবং আমি এখানে প্রুফক নিজে এবং প্রুফকের ইনার সেলফ, যে প্রুফককে বারবার বোঝানোর চেষ্টা করছে যে তুই প্রপোজটা করিস না, প্রপোজটা করলে একদম রিজেক্টেড হবে, দেখ না তোর এই প্রবলেম রয়েছে, এই উইকনেস রয়েছে, সেই উইকনেস রয়েছে, তোর এই দুর্বলতা রয়েছে, তোকে কেন কেউ তোর প্রেম প্রস্তাবকে গ্রহণ করবে, এইভাবে তার মনে ডাউট সৃষ্টি করার, সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাকে বিরত রাখার চেষ্টা করছে তার ইনার সেলফ। তো দিস ইজ হোয়াট গোয়িং অন। তাহলে কবিতা শুরু করলাম লাইন বাই লাইন। লেট আস গো দেন ইউ অ্যান্ড আই, চলো যাওয়া যাক তাহলে, তুমি এবং আমি, মানে ও নিজেকেই বলছে তুমি এবং আমি। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে, তাহলে হু ইজ ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই আর কেউ নয়, প্রুফক এবং প্রুফকের ইনার সেলফ, মনে রাখবে এটা। লেট আস গো দেন, তাহলে চলো যাওয়া যাক, ইউ অ্যান্ড আই, চলো তুমি এবং আমি যাই। হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড, যখন সন্ধ্যা হয়ে এসছে, আউট এগেনস্ট দ্য স্কাই, যখন সন্ধ্যা হয়ে এসছে, এই যে হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট দ্য এগেনস্ট দ্য স্কাই, এই যে কথা বলছে হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেনস্ট দ্য স্কাই, এই যে কথাটা বলছে, মানে যখন সন্ধ্যা হয়ে এসছে আকাশের উপরে, কিছু মানে দাঁড়ায় না, এটার মানে একটাই, সন্ধ্যা হয়ে এসছে। কবি সাহিত্যিকদের ভাষা, সহজ বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন। তো এই হচ্ছে সন্ধ্যা হয়েছে, ব্যাস এইটা হলো আসল কথা। হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেনস্ট দ্য স্কাই, মানে সন্ধ্যা ছড়িয়ে পড়েছে আকাশের উপরে, মূল কথা কি বললো, সন্ধ্যা হয়েছে, ব্যাস দ্যাটস অল। তাহলে লেট আস গো দেন ইউ অ্যান্ড আই, তাই চলো যাওয়া যাক, তুমি এবং আমি, চলো দুজন মিলে যাই। হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেনস্ট দ্য স্কাই, আকাশের উপর সন্ধ্যা ছড়িয়ে পড়েছে, মানে সন্ধ্যা হয়েছে। লাইক এ পেশেন্ট ইথারাইজড আপন এ টেবিল, যেন মনে হচ্ছে একটা পেশেন্ট, একটা রোগীকে ইথারাইজ করা হয়েছে, অপারেশন হবে তাকে শোয়ানো হয়েছে এবং তাকে যেন বলতে পারো খানিকটা যেন অবশ করা হয়েছে। তাহলে এই পেশেন্ট ইথারাইজড আপন এ টেবিল, একটা পেশেন্ট, যে একটা পেশেন্টের কম্প্যারিজনে আনা হচ্ছে, তুলনা করা হচ্ছে, মানে হি ফিলস, এখানে যে যাচ্ছে বক্তা, যে প্রপোজ করতে যাচ্ছে, যে মিডল এজেড ম্যানটা প্রপোজ করতে যাচ্ছে, তার যেন মনে হচ্ছে আই ফিল লাইক এ পেশেন্ট, আমার মনে হচ্ছে আমি একটা রোগীর মতো অনুভব করছি, যে অপারেশন থিয়েটারে, অপারেশন টেবিলে শুয়ে আছে, যার উপর এখনই অপারেশন হবে এবং আমার উপর ইথারাইজড করা হয়েছে, আমাকে যেন খানিকটা অবশ করে দেওয়া হয়েছে। লেট আস গো, চলো যাওয়া যাক, থ্রু সার্টেন হাফ ডিজার্টেড স্ট্রিট, চলো যাওয়া যাক এই অর্ধ পরিত্যক্ত, হাফ ডিজার্টেড, অর্ধ পরিত্যক্ত বা অর্ধ নির্জন রাস্তা দিয়ে, চলো যাওয়া যাক। থ্রু মানে মধ্য দিয়ে, সার্টেন মানে এই, হাফ ডিজার্টেড অর্ধ পরিত্যক্ত, অর্ধ নির্জন রাস্তার মধ্য দিয়ে, চলো যাওয়া যাক। দ্য মাটারিং রিট্রিস, এবার যখন যাচ্ছেন, প্রুফক যখন যাচ্ছে, তখন বিড়বিড় করছে লোকগুলো, আশেপাশের লোকগুলো বিড়বিড় করছে কেন, তার কারণ যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তাটাতে মাতালগুলো সব থাকে, মানে ড্রাঙ্ক পার্সনস গুলো থাকে, যারা মদ খেয়ে বিড়বিড় করে বলছে, হিজিবিজি কথা বলছে,
তো কি দ্য মাটারিং রিট্রিটস, সেখানে আমরা দেখতে পাবো যে মাটারিং রিট্রিটস হচ্ছে মানে যখন এগিয়ে এগিয়ে যাচ্ছে প্রুফক, তখন পিছনের লোকগুলো নিজেদের মনে নিজেদের কথায় অসংলগ্ন কথা বলছে নেশার চোটে, তো সেইগুলোকে বলছে মাটারিং। মাটারিং মানে বিড় বিড় করে বলা। রিট্রিট, রিট্রিট মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই রিট্রিট? রিট্রিট মানে পিছিয়ে যাচ্ছে, এই অসংলগ্ন কথাগুলো পিছিয়ে পড়ছে কারণ প্রুফক এগিয়ে এগিয়ে যাচ্ছে। অফ রেসলেস নাইট, এই রাত্রিটা রেসলেস নাইট। কেন রেসলেস নাইট বলা হয়েছে? তার কারণ প্রুফক এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তাটা ভেরি প্রবাবলি রেড লাইট এরিয়া, বা যে রাস্তাটাতে তুমি বলতে পারো যে রাত্রি, যে যে রেসলেস নাইট বলা হয়েছে। ইন ওয়ান নাইট চিট হোটেল, পুরো লাইনটা দেখো কি বলছে, অফ দিস দেখো, অফ রেসলেস নাইট ইন ওয়ান নাইট চিপ হোটেল। ওয়ান নাইট চিপ হোটেল কি বলছে? সস্তার হোটেল। আমি যে রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি সেই রাস্তার আশেপাশে শুধু সস্তার হোটেল রয়েছে এক রাত্রি কাটানোর জন্য। ইট হ্যাজ এ ভেরি নেগেটিভ মিনিং। হোয়াট ইজ দ্য নেগেটিভ মিনিং? কি নেগেটিভ মিনিংটা রয়েছে? নেগেটিভ মিনিংটা রয়েছে প্রবাবলি দিস হোটেলস আর ইউজ ফর প্রস্টিটিউশন বিজনেস অর প্রস্টিটিউশন সার্ভিস, হোয়াট এভার ইউ সে, রাইট? তাহলে কি হচ্ছে, আমি এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা ভাঙাচোরা, সেই রাস্তার আশেপাশে সব মাতালগুলো মদ খেয়ে অসংলগ্ন কথা বলছে। আমি এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে সস্তার হোটেল এইদিক ওইদিক ছড়িয়ে আছে এবং বিনিদ্র রাত্রি যাপন করছে, ভেরি প্রবাবলি প্রস্টিটিউটস আর দেয়ার ইন দ্য হোটেলস। সেই রকম একটা রাস্তার উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যান্ড সডাস্ট রেস্টুরেন্ট, এখানে ওখানে রেস্টুরেন্টও আছে, সেখানে কাঠগুড়ি ছড়ানো। সডাস্ট মানে কাঠগুড়ি, কাঠগুড়ি পড়ে আছে মানে নোংরা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আছে কিন্তু সেইগুলো কাঠগুড়ি ছড়ানো। কাঠগুড়ি কাঠের কাজ হতেই পারে কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, সেই পরিষ্কার পরিচ্ছন্নটাও করা হয়নি, যেটাকে নোংরা রেস্টুরেন্ট বলা হচ্ছে। অ্যান্ড সডাস্ট রেস্টুরেন্ট, এবং ধুলা ভর্তি বা কাঠগুড়ি ভর্তি রেস্টুরেন্ট রয়েছে উইথ অয়েস্টার সেল, এবং এখানে সেখানে ঝিনুকের খোলস পড়ে রয়েছে। এইটা বলছে। আমরা যদি অদ্ভুতভাবে আমরা যদি প্রিলিউডস কবিতাটা পড়ি, ঠিক আছে, প্রিলিউড এই টি.এস. এলিয়টের, সেই একই জিনিস দেখতে পাবো। কাঠগুড়ি ভর্তি রাস্তা, ওয়ান নাইট চিপ হোটেলস, এই ছবিগুলো কিন্তু সেখানেও দেখতে পাচ্ছি। তাহলে টি.এস. এলিয়ট যেন একই চিত্রকে একাধিক কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন, ঠিক আছে। ওনার লেখার মধ্যে মডার্ন মানুষ মানে আধুনিক মানুষ অনেক বেশি, কি অনেক বেশি যেন বলতে পারো মানুষের অস্তিত্বটা অনেক বেশি নগণ্য, এই জিনিসটা আমরা দেখতে পাই। অলরাইট, তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এইরকম একটা রাস্তা দিয়ে, যেখানে নোংরা রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আশেপাশে কিছু রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট বাই দ্য ওয়ে কথাটা হলো একটা ইটালিয়ান শব্দ, রেস্তোরাঁ বলা হয়, বুঝতে পারলে? আমরা সেই ভুলবশত রেস্টুরেন্ট বলছি, কিন্তু অ্যাকচুয়াল কথা কিন্তু রেস্টুরেন্ট নয়, রেস্তোরাঁ, বুঝতে পারলে? এই রেস্তোরাঁ কথাটা হোয়াট এভার, সুবিধার জন্য আমি রেস্টুরেন্টে বলছি। তাহলে এই রেস্টুরেন্ট, সস্তা রেস্টুরেন্ট রয়েছে আশেপাশে, যেখানে কাঠগুড়ি পড়ে রয়েছে, যেখানে অয়েস্টার সেল ঝিনুকের খোলস পড়ে রয়েছে। স্ট্রিটস দ্যাট ফলো লাইক এ টিডিয়াস আর্গুমেন্ট, আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যেটা একটা টিডিয়াস আর্গুমেন্ট, মানে একটা বোরিং আর্গুমেন্ট বা একঘেয়ে তর্ক আমার কাছে মনে হচ্ছে। অফ ইনসিডিয়াস ইন্টেন্ট, এবং আমার মনে হচ্ছে এই রাস্তাটার একটা প্রতারণা করার কিছু উদ্দেশ্য রয়েছে, এবং আমার মনে হচ্ছে এই রাস্তাটার প্রতারণা করার কিছু একটা উদ্দেশ্য রয়েছে। ইট উইল লিড ইউ টু অ্যান ওভারওয়েলমিং কোয়েশ্চেন, এবং এই রাস্তা দিয়ে যখন তুমি যাবে শেষ পর্যন্ত একটা জায়গায় তুমি পৌঁছাবে যে যে জায়গাতে তোমার জন্য অপেক্ষা করছে একটা ওভারওয়েলমিং কোয়েশ্চেন। ওভারওয়েলমিং কোয়েশ্চেন মানে কনফিউজিং কোয়েশ্চেন। রাস্তা দিয়ে তুমি যাবে, রাস্তাটা একঘেয়ে মনে হচ্ছে, এবং এই রাস্তাটার যেন কিছু প্রতারণা করার উদ্দেশ্য রয়েছে। রাস্তাটা যেন আমাকে কিছু না কিছু ভাবে আজ ঠকাবে, এবং এই রাস্তাটা তোমাকে শেষে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার জন্য অপেক্ষা করছে একটা কনফিউজিং কোয়েশ্চেন। মানে রাস্তাটা শেষ হবে সেই বাড়িটার সামনে, যে বাড়িটাতে তার প্রেয়সী বাস, প্রেয়সী নয়, যাকে সে প্রপোজ করতে যাচ্ছে সেই মেয়েটা বাস করে, সেই মেয়েটার কাছে গিয়ে তো সে আজ প্রপোজ করতে চাইছে, সেই কোয়েশ্চেনটা, কনফিউজিং কোয়েশ্চেনটা তার জন্য ওয়েট করছে। তো যাই হোক, তাহলে ইট উইল লিড ইউ টু অ্যান ওভারওয়েলমিং কোয়েশ্চেন, এই রাস্তাটা তোমাকে নিয়ে যাবে একটা ওভারওয়েলমিং কোয়েশ্চেনের সামনে। ও ডু নট আস্ক হোয়াট ইজ ইট, ও প্রশ্নটা কি ওই বিষয়ে আমি আর ভাবতে চাইছি না, চলো আগে যাওয়া যাক। লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট, চলো সেখানে যাওয়া যাক এবং আমরা আমাদের ভিজিটটাকে অন্তত কমপ্লিট করি। মানে এখানে এই যে প্রুফক রয়েছে সে খুব আত্মবিশ্বাসের অভাবে ভুগছে এবং সামহাও কোনোভাবে ম্যানেজ করে চলতে চাইছে, এমনকি সে সেটাকে ভাবতেও পারছে না। তাহলে ও ডু নট আস্ক হোয়াট ইজ ইট, না 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 আমাকে জিজ্ঞেস করো না, ও নিজের সেলফকেই বলছে আরে না না আমাকে জিজ্ঞেস করিস না যে প্রশ্নটা কি হতে যাচ্ছে। হোয়াট ইজ ইট,
ওর ইনার সেলফ তাকে বলছে ওখানে গিয়ে পর তুই প্রশ্নটা করতে পারবি তো, মানে উইল ইউ ম্যারি মি, এই যে প্রশ্নটা, ঠিক আছে, এটা কি তুই করতে পারবি? তখন বলছে না না না, আমাকে এখন এই প্রশ্ন করিস না, চল আগে যাওয়া তো যাক, ওইখানে তো যাই তো, ঠিক আছে, লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট, চলো যাওয়া যাক এবং লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট, চলো ওখানে যাওয়া যাক এবং আমরা আমাদের ভিজিটটাকে কমপ্লিট করি। ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো, ওই রুমে যখন পৌঁছালো, এবার চলে গেল আস্তে 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 পৌঁছে গেছে, যখন রুমে পৌঁছেছে তখন দেখছে ওখানে মেয়েরা সব চলাফেরা করছে, যে মেয়েটাকে প্রপোজ করতে যাচ্ছে সেই মেয়েটা একা নেই, তার সাথে বান্ধবীরা রয়েছে, তার চেনা জানা ফিমেল কম্পেনিয়ান্সরা রয়েছে, তারা চলাফেরা করছে, নিজেদের মধ্যে গল্প গুজব করছে এবং তাদের গল্পটা কান পেতে শুনলে কি শোনা যাচ্ছে যে তারা মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে কথা বলছে, রেনেসা যুগের একজন অসাধারণ আর্টিস্ট এবং যিনি পাথরে খোদাই করে অসাধারণ সব মূর্তি বানিয়েছিলেন, খুব হাইলি মেরিটেড পার্সন ছিলেন, সেই মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে গল্প করছে। তা আমি এলাম বাবা ভাঙাচোরা রাস্তা দিয়ে, কাঠগুড়ি ছড়ানো রাস্তা দিয়ে, সস্তার হোটেল দেখে দেখে মাতালদের মধ্য দিয়ে, এইটা আমার অস্তিত্ব, আর যাকে আমি প্রপোজ করতে যাচ্ছি সে আবার মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে কথা বলছে, তাহলে মানে এইটা কি অ্যাকসেপ্টেন্সের 1% চান্স আছে? এইটাও ভাবতে শুরু করেছে। তাহলে লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট, চলো চলো ওখানে যাওয়া যাক। ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো, ওই রুমে যখন পৌঁছালো তখন দেখতে পাচ্ছে মহিলারা আসছে যাচ্ছে, টকিং অফ মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে গল্প করছে। মাইকেল অ্যাঞ্জেলো 16th সেঞ্চুরি একজন গ্রেট আর্টিস্ট ছিলেন, মূলত রেনেসার সাথে এনার নাম জড়িত থাকে এবং অসাধারণ সব মূর্তিগুলো বানিয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলো, একটা দারুণ এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস আর্টিস্ট ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো। সেই মাইকেল অ্যাঞ্জেলোর বিষয়ে মেয়েরা আলোচনা করছে, এটাকে অনেক সমালোচক এইভাবে ব্যাখ্যা করে থাকেন যে মেয়েরা আসলে মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে খুব একটা জানে না, তারা শুধুমাত্র শো অফের জন্য ডিসকাস করছে, এত হাই থিঙ্কিং, বাট এগেন ইট ইজ প্রবাবলি নট দ্য রাইট অ্যাসেসমেন্ট। সম্ভবত এই কথাগুলো বলাটা ঠিক নয়। কেন আমরা প্রথমে ধরে নেব যে মেয়েদের মেরিট কম এবং তার মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে আলোচনা করতে পারবে না বা পারে না, মানে হোয়াই, রাইট? অনেকে বললেন না সেই যুগে মেয়েদের এতটা শিক্ষা দীক্ষা ছিল না যে তার মাইকেল অ্যাঞ্জেলোর মতো একটা এত একটা সাটেল টপিক নিয়ে তারা ডিসকাস করতে পারবে, বাট হোয়াট এভার, গার্লস ওয়ে ডিসকাসিং। অলরাইট, লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। এবার ও তো পৌঁছে গেছে ঘরটার সামনে এবং ঘরে গিয়ে দেখছে মেয়েরা মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে গল্প করছে, ও তো এমনিতেই ভয় ভয় লাগছিল, এবার মেয়েরা যখন মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে গল্প করছে দেখেছে তখন ভয়টা আরো বেড়ে গেছে ওর, এবার তার প্রপোজ করলেই রিজেক্ট হবে এমনি মনে হচ্ছে ওর। দ্য ইয়েলো ফগ, তখনও জানলা দিয়ে তাকাচ্ছে, জানলা দিয়ে কি দেখছে? জানলা দিয়ে দেখছে দ্য ইয়েলো ফগ দ্যাট রাবস ইটস ব্যাক আপন দ্য উইন্ডো পেন। জানলা দিয়ে তাকাচ্ছে তখন দেখছে কি হলুদ রঙের কুয়াশাগুলো নিজের পিঠ ঘষে ঘষে এগিয়ে আসছে, হলুদ রঙের কুয়াশাগুলো। দেখো শহরাঞ্চলের কুয়াশাগুলো না হলুদ হয়, কিরকম? কেন? ওখানে প্রচুর ধোঁয়া থাকে, তাহলে ধোঁয়া এবং ফগ মানে স্মোক এবং ফগ মিলেমিশে স্মগ হয়ে যায়, বুঝতে পারলে? মানে হলুদ রঙের ধোঁয়ার মতো উড়তে থাকে, এগুলোকে স্মগ বলা হয়। তাহলে যখন তিনি এই প্রুফক যখন জানলার মধ্য দিয়ে তাকাচ্ছে বাইরেটাকে দেখছে তখন দেখছে ইয়েলো ফগ মানে হচ্ছে স্মগ গুলো দ্যাট রাবস ইটস ব্যাক আপন দ্য উইন্ডো পেন। দেখছে কুয়াশাগুলো, হলুদ রঙের কুয়াশাগুলো পিঠ ঘষে ঘষে, দেওয়ালে পিঠ ঘষে ঘষে এগিয়ে আসছে। ইয়েলো স্মোক দ্যাট রাবস ইটস মাজল, এবং ওই হলুদ কুয়াশাগুলো নিজের মুখ মুছছে। মাজল মানে মুখ, এবারে মুখ হচ্ছে হিউম্যান ফেসকে মাজল বলা হয় না, পশুদের, কুকুর, বিড়াল, এদের মুখটাকে যেটা থাকে সেটাকে মাজল বলা হয়। যেন ওই হলুদ কুয়াশাগুলো মুখ মুছছে, মাজলটাকে মুছছে, মানে এখানে এই কুয়াশাটাকে এখানে এই কুয়াশাটাকে বিড়ালের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, প্রথম আমরা কি পেলাম? ইয়েলো ফগ, তার মানে ওই লোকটা প্রুফক যখন ওখানে দাঁড়িয়েছে সে বাইরে তাকাচ্ছে, দেখছে বাইরেটা পুরোপুরি কুয়াশায় পরিপূর্ণ এবং হলুদ রঙের কুয়াশা গা ঘেঁষে ঘেঁষে আসছে বা পিঠ ঘষে ঘষে আসছে, যেন মনে হচ্ছে এই কুয়াশাগুলো নিজের মুখ মুছছে ঠিক বিড়ালের মতো। এখানে ক্যাট ইমেজ রয়েছে, ঠিক আছে? উইন্ডো পেন মানে জানলার কাছে, যেন এই হলুদ কুয়াশাটা জানলার কাছে মুখ মুছছে ঠিক বিড়ালের মতো। লিকড ইটস টাং, ফগ লিকস ইটস টাং, লিক মানে চাটতে থাকা, যেন এই কুয়াশাটা নিজের জিভ চাটছে। কি? দ্য কর্নার অফ দ্য ইভিনিং, এই সন্ধ্যাতে এই কুয়াশাগুলো যেন জিভ চাটছে, ঠিক যেভাবে বিড়ালটা জিভ চাটে, মানে বিড়ালের ইমেজ, ক্যাট ইমেজ ইউজ করা হচ্ছে। লিঙ্গার্ড আপন দ্য পুল ইন দ্যাট স্ট্যান্ডস ইন দ্য ড্রেন, এবং সেগুলো জমায়িত হচ্ছে, এই কুয়াশাগুলো জমায়িত হচ্ছে কোথায়? ধোঁয়া হিসাবে। ওখানে যে ঝুলগুলো রয়েছে সেই ঝুলগুলোতে এই কুয়াশাগুলো বা স্মগগুলো
জুড়ে যাচ্ছে বা এখানে জমা হতে শুরু করছে। লিঙ্গার্ড আপন দ্য পুল দ্যাট স্ট্যান্ডস ইন দ্য ড্রেন, আর একটু পরে সেটা ড্রেনে পড়ে যাচ্ছে। কোথায় পড়ে যাচ্ছে? ড্রেনে পড়ে যাচ্ছে। লেট ফল আপন ইটস ব্যাক শুট ফলস ফ্রম দ্য চিমনি, ওখানে যে চিমনি গুলো রয়েছে, চিমনিতেও ঝুল রয়েছে, সেই ঝুলগুলোতে এরা আটকে যাচ্ছে এবং সেখান থেকে লাভ দিচ্ছে। লেট ফল আপন ইটস ব্যাক শুট দ্যাট ফল ফ্রম দ্য চিমনি, সেই চিমনি থেকে জিনিসগুলো লাভ দিয়ে পড়ছে, চিমনি থেকে ঝুলগুলো লাভ দিয়ে পড়ছে। স্মগ স্লিপড বাই দ্য ট্যারেস, এখানে স্মগ কথাটা লেখা নেই নিজের সুবিধার জন্য। এই স্মগ গুলো, এই কুয়াশা প্লাস ধোঁয়াশা, এইগুলো একসাথে মিলেমিশে হয়ে স্মগ তৈরি হয়েছে। স্মগ গুলো স্লিপ মানে পড়ছে, পিছলে পড়ছে, বাই দ্য ট্যারেস, ছাদ দিকে পিছলে পড়ছে। মেড সাডেনলি, ঠিক যেন বিড়াল যেভাবে হঠাৎ করে লাফায় ঠিক সেই রকম এ লাফিয়ে উঠছে। অ্যান্ড সি ইট ওয়াজ আ সফট অক্টোবর নাইট, এবং এটা অক্টোবরের মাস, এটা হচ্ছে অক্টোবরের মান্থ চলছে, ঠান্ডা, এবং শীতের দেশ তো এমনিতেই ঠান্ডা। টু কার্ল ওয়ান অ্যাবাউট হাউস অ্যান্ড ফেল অ্যাসলিপ, এটা বেস্ট পরিবেশ কিসের জন্য? বাড়ি গিয়ে কাঁথা মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে আরামে ঘুমিয়ে দেওয়ার জন্য এটা বেস্ট পরিবেশ। এটা প্রপোজ করার জন্য বেস্ট মুভমেন্ট নয়, এটা ওর ইনার সেলফ ওকে বোঝাচ্ছে যে তুই এখন প্রপোজটা করিস না, দেখ বাইরে এরকম কুয়াশা, বাইরে এরকম যে ফগটা রয়েছে, যে স্মগটা রয়েছে, বিড়ালের মতো কিরকম পিঠ ঘেঁষে ঘেঁষে আসছে, দেখ না কিরকম এরা যেখানে সেখানে ঝুলের মতো আটকে রয়েছে, আবার ঝুলগুলো টুপটাপ পড়ে যাচ্ছে ড্রেনে, একদম অ্যান্টি রোমান্টিক পরিবেশ। এই পরিবেশে কেউ প্রপোজ করে রে? প্রপোজ করলেই তুই রিজেক্টেড হবি। এইভাবে ওর ইনার সেলফ ওকে বোঝানোর চেষ্টা করে। এটা কিসের জন্য বেস্ট টাইম জানিস? এই পরিবেশে বাড়ি গিয়ে কাঁথা মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে, ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়ে পড়, এইটা বেস্ট টাইম। তাকে এসকেপ করার চেষ্টা করতে বলছে তার ইনার সেলফ, তাকে বলছে এই পরিস্থিতি থেকে তুই বার হ, এটা বোঝানোর চেষ্টা করছে। হোপফুলি এইটুকু পরিষ্কার সবার কাছে। অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম, আরে বাবা সময় কি চলে যাচ্ছে নাকি? অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম, সময় তো থাকবে রে বাবা। অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম, সময় তো থাকবে। আমরা যদি টু হিজ কয় মিস্টার পড়ি, বাই টু হিজ কয় মিস্টার পড়ি, যেটা একটা বাই দ্য ওয়ে একটা মেটাফিজিক্যাল পোয়েম, সেখানে বলা হয়েছিল আমাদের কাছে সময় কোথায়, সময় তো নেই। কার্পে ডিয়াম থিম, এনজয় দ্য মোমেন্ট থিওরি ছিল সেখানে। এখানে জাস্ট বিপরীত কথা বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে? দেয়ার উইল বি টাইম। আরে সময় কি পালিয়ে যাচ্ছে নাকি? সময় আসবে, তুই পরে আসবি, পরে গিয়ে প্রপোজ করবি, সেটা বেটার হবে। ওর ইনার সেলফ এইভাবে ওকে বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম, সময় থাকবে। অ্যান্ড দ্য ইয়েলো স্মোক দ্যাট স্লাইডস অ্যালং দ্য স্ট্রিট, দেখ হলুদ রঙের কুয়াশাগুলো, হলুদ রঙের ধোঁয়াশাগুলো কিভাবে রাস্তা দিয়ে যাচ্ছে। আর এইটা কি তোর মনে হচ্ছে যে এই সময়টা তুই প্রপোজ করবি, এটা কি রাইট টাইম? এইভাবে ওর ইনার সেলফ ওকে ডিসকারেজ করছে যে প্রপোজটা করিস না বলছে। রাবিং ইটস ব্যাক, তাকিয়ে তো দেখ ওই কুয়াশাগুলো, ধোঁয়াশাগুলো নিজের পিঠ ঘষে ঘষে কিভাবে এগিয়ে আসছে। আপন দা উইন্ডো পেন, জানলার মধ্য দিয়ে, জানলার পাশ দিয়ে কিভাবে পিঠ ঘষে ঘষে এগিয়ে আসছে। দেয়ার উইল বি টাইম, দেয়ার উইল বি টাইম। তাই বলি সময় থাকবে, সময় থাকবে। এখনই গিয়ে পর প্রপোজটা করিস না, সময় থাকবে রে বাবা। টু প্রিপেয়ার ফেস টু মিট দ্য ফেস ইউ মিট, নিজেকে আরেকটু রেডি কর, তারপর সম্মুখীন হয়। ফেস মানে মুখমণ্ডল হয়, ফেস মানে সম্মুখীন হয়। নিজেকে চল রেডি কর আগে, তারপর সম্মুখীন হবি সেই ফেসটার যাকে গিয়ে তুই প্রপোজ করতে যাচ্ছিস। টু প্রিপেয়ার এ ফেস টু মিট দ্য ফেস দ্যাট ইউ মিট, যার সাথে তুই দেখা করবি তার সাথে সম্মুখীন হওয়ার আগে নিজেকে একটু রেডি করে নে। ওর ইনার সেলফ ওকে বলছে দেয়ার উইল বি টাইম টু মার্ডার অ্যান্ড ক্রিয়েট। মার্ডারিং অ্যান্ড ক্রিয়েশন দুটোই সিরিয়াস কাজ। এই প্রপোজালটা এনার কাছে মনে হচ্ছে সেই রকম সিরিয়াস, মার্ডারিং এর মতো সিরিয়াস এবং ক্রিয়েশনের মতো সিরিয়াস কাজ হয়ে উঠছে। বলছে তাই বলবো দেয়ার উইল বি টাইম, সময় নিয়ে এত সিরিয়াস কাজ, মার্ডারিং এর মতো সিরিয়াস, ক্রিয়েশনের মতো সিরিয়াস, চট জলদি করতে যাস না। গিয়ে এখনই গিয়ে পর যা প্রপোজ কর, তো রিজেক্ট হবে 100%। যেন ওর ইনার সেলফ ওকে এইরকম বলছে, তাহলে তো বেচারা ঘাবড়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড টাইম ফর অল ওয়ার্কস অ্যান্ড ডেজ অফ হ্যান্ডস দ্যাট লিফট এ ড্রপ এ কোয়েশ্চেন অন ইউর প্লেট। ওখানে যাবি, গিয়ে পর ওর প্লেটের প্রশ্নটা রাখতে পারবি তো, যে উইল ইউ ম্যারি মি, উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ প্রপোজাল, এই যে প্রশ্নটা গিয়ে পর ওনার প্লেটে তুই রাখতে পারবি তো। তাই বলি টাইম ফর ইউ অ্যান্ড টাইম ফর মি, তাই বলি তোর জন্যও এখনো সময় আছে, আমার জন্যও সময় আছে। চল গিয়ে পর এই বিষয়টাকে একটু আমরা ভাববো। টাইম ফর ইউ অ্যান্ড টাইম ফর মি, তোর জন্যও সময় আছে, আমার জন্যও সময় আছে, এই বিষয়টাকে একটু বিবেচনা করা দরকার। and time for you and time for me and time yet for 100 indecision। এখনই ডিসিশন নেওয়ার কোনো দরকার নেই, একবার ভেবে তো দেখ, ডিসিশন ইনডিসিশন, সিদ্ধান্ত নেব কিনা এটা ভাব তো। তুই গিয়ে পর হড়হড় করে চলে যাচ্ছিস, গিয়ে পর প্রপোজ করে দিচ্ছিস।
এমনি করলে হয়? টাইম বোঝ, অ্যাটমসফিয়ার বোঝ, তারপরে গিয়ে তুই একটু ভাব তো। ওর ইনার সেলফ এইভাবে ওকে কি করছে, ওকে এইভাবে নামিয়ে দিচ্ছে, দমিয়ে দিচ্ছে। অ্যান্ড টাইম ফর ইউ অ্যান্ড টাইম ফর মি, তোমার জন্য সময় আছে, আমার জন্য সময় আছে, তুই এত হড়বড় করছিস কেন? এবং কি অ্যান্ড টাইম ইয়েটা 100 ইনডিসিশন, শতবার ভেবে দেখ এটা করবি কিনা। তার কারণ করে দিলেই তো হবে না, ওটাকে যেন অ্যাকসেপ্ট করে সেই ব্যবস্থা তো কর। এইভাবে ওর যে ইনার সেলফ ওকে বোঝানোর চেষ্টা করছে। মানে 100 ভিশন অ্যান্ড রিভিশন, বাড়ি গিয়ে একবার ভাববো, চল শতবার আগে ভাববো যেটা করা উচিত কিনা, এটা নিয়ে ইমাজিন করবো, রিভিশন করবো এই ডিসিশনটা, যে আমি প্রপোজটা করবো কিনা এটা নিয়ে রিভিশন করা উচিত, রিভিউ করতে হবে। চল আমাদের যে বিষয়টা রিভিউ মানে কি পুনরায় মূল্যায়ন, যে পুনরায় মূল্যায়ন করবো যে এটা করাটা উচিত হবে কিনা, আমাদের মানে চান্স আছে কিনা অ্যাকসেপ্টেড হওয়ার, বিফোর টেকিং এ টোস্ট অর টি। ওখানে গেলেই তো টোস্ট টি খাওয়া শুরু হয়ে যাবে, কিন্তু টোস্ট টি খাওয়ার জন্য তো যাচ্ছি না। টোস্ট টি খাওয়ার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে, বিবেচনা করতে হবে যে এইটাকে আমরা পুনরায় আমরা এই প্রপোজালটা করবো কিনা। তাই চল এখনই টোস্ট টি গিয়ে পর খাওয়ার দরকার নেই, বাড়ি ফিরে চল, আমরা ওটা ভাববো, রিভিশন করবো, তারপরে না হয় ঠিক করবি যে এই প্রপোজালটা করবি কিনা। এবং সর্বোপরি সময়টা আছে, সময় তো পালিয়ে যাচ্ছে না রে। এইভাবে ওর ইনার সেলফকে বোঝানোর চেষ্টা করছে। ইন দ্য রুম উইমেন কাম অ্যান্ড গো টকিং অফ, এই মেয়েগুলো আবার রে মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে গল্প করছে, আর তুই এসেছিস ওকে প্রপোজ করার জন্য। তুই কোন রাস্তা দিয়ে এসেছিস বলতো? ওই ভাঙাচোরা মাতালদের রাস্তা দিয়ে বল, যে সস্তার হোটেলগুলো আছে, সস্তার রেস্টুরেন্টগুলো আছে, এইটা তোর অস্তিত্ব, নগণ্য অস্তিত্ব, আর ও মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে গল্প করছে। তোর মনে হচ্ছে তোকে অ্যাকসেপ্ট করবে? ওর ইনার সেলফ এইভাবে ওকে বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম, তাই বলি এখনো সময় আছে, তাই বলি ইনডিড দেয়ার উইল বি টাইম, এখনো সময় আছে। ডু আই ডিয়ার অ্যান্ড ডু আই ডিয়ার, তাই বলবো এখনই কি আমার এই সাহসটা করা উচিত, এই দুঃসাহসটা করা উচিত, গিয়ে পর প্রপোজ করে দেওয়ার মতো দুঃসাহসটা কি করা উচিত? টাইম টু টার্ন ব্যাক, না বুঝে গেছি, চল এবার ওর সিদ্ধান্ত নিয়ে টাইম টু টার্ন ব্যাক, চলো ঘুরে যাই, ফিরে যাই। অ্যান্ড ডিসেন্ড দ্য স্টেয়ার, চলো সিঁড়ি দিয়ে নেমে আসি। ও বেচারা ভয় পেয়ে গেল, ইনার সেলফের কথা শুনে শুনে প্রুফকের ভয় ধরে গেল। প্রুফক বলল, হ্যাঁ রে ভাই তুই ঠিকই বলছিস, এখন তো প্রপোজ করাটা ঠিক হবে না, বল এইরকম পরিবেশে, চল ফিরে চল। টাইম টু টার্ন ব্যাক, টার্ন ব্যাক মানে ঘুরে চলো। মেয়েটার বাড়ির সামনে এসেও বেচারা আবার ঘুরে চলে আসছে। ডিসেন্ড দ্য স্টেয়ার, সিঁড়ি দিয়ে নেমে আসছে। ডিসেন্ড মানে নামা, ডিসেন্ড দ্য স্টেয়ার সিঁড়ি দিয়ে নেমে আসছে। উইথ আ বল স্পট ইন দ্য মিডল অফ মাই হেয়ার, এবার ও ভাবছে আমার মাথার মাঝখানটাতে বলনেস চলে এসছে, টাক পড়েছে, তাহলে সম্ভবত এই টাক দেখে হয়তো আমাকে রিজেক্ট করে দেবে। দে উইল সে, আর গিয়ে পর যদি আমি প্রপোজ করি তারা বলবে, দে মানে মেয়েটা এবং তার মেয়ে বান্ধবীরা, মানে তার বান্ধবীরা, মেয়ে বান্ধবী কি বান্ধবীরা বলবে, কি বলবে, ফিমেল ফ্রেন্ডসরা বলবে, হাউ ইজ হেয়ার গ্রোয়িং থিং, এই মা এই লোকটার চুলটা দেখ কত পাতলা, আর এই তোকে প্রপোজ করতে এসছে, ওকে রিজেক্ট মার, এমনি বলবে। মাই কোটস মর্নিং কোট, মানে ওর ইনার সেলফ ওকে কিভাবে ডিসকারেজ করছে দেখো। মাই মর্নিং কোট, আমার সকালের কোটটা যেটা আমি পরে এসেছি, মাই কলার মাউন্টিং ফার্মলি টু দ্য চিন, আমার কলারটা ঠিকঠাক ভাবে বসে আছে, ঠিক আছে। মাই নেকটাই রিচ, আমি যে টাইটা পরেছি সেটা বেশ রিচ অ্যান্ড মোডেস্ট, বাট অ্যাসার্টেড বাই সিম্পল পিন, কিন্তু যে পিনটা লাগিয়েছি সেটা আবার নন ব্র্যান্ডেড, বাট সেটা সিম্পল পিন লাগে। কে জানে পিনটা দেখে যদি আমাকে রিজেক্ট করে দেয়, তার থেকে বাবা আমি রেডি হয়ে আছি, পরের দিন আবার আরেকবার চেষ্টা করবো। দে উইল সে, তারা হয়তো এটাও বলতে পারে, বাট হাউ হিজ আর্মস অ্যান্ড লেগস আর থিন, তারা হয়তো আমার হাত পা গুলোকে দেখে বলবে, এই মা লোকটার হাত পা গুলো দেখ কত পাতলা পাতলা, এর বাইসেপ নেই, কিছু নেই, এ চলে এসছে প্রপোজ করতে। এইরকম যদি ব্যঙ্গ করে দেয় তাহলে তো মুশকিল। ডু আই ডেয়ার, তাই এত সমস্ত রিস্ক নিয়ে আমি কি সাহস করব? আমার কি এই সাহসটা করা উচিত? ডু আই ডেয়ার টু প্রপোজ হার, আমার কি এটা করা উচিত? ডিস্টার্ব দ্য ইউনিভার্স, এই প্রপোজ করাটা যেন পুরো ইউনিভার্সটাকে ডিস্টার্ব করে দেওয়ার মতো সিরিয়াস বিষয় হয়ে উঠছে আমার কাছে। আমার যে ইউনিভার্সটা রয়েছে সেটা তো পুরো ডিস্টার্ব হয়ে যাচ্ছে না? তো এই এত বড় সিদ্ধান্তটাকে আমি নেব। ইন এ মিনিট দেয়ার ইজ টাইম, তাই বলি এখনো সময় আছে ফর ডিসিশন অ্যান্ড রিভিশন। এই ডিসিশনটা নেওয়ার আগে, এই রিভিশনটা নেওয়ার আগে, হুইচ এ মিনিট উইল রিভাইজ এক, এবং তাই বলবো এই যে সিদ্ধান্ত গিয়ে পর প্রপোজ করে দেয়, এর আগে আমাদের ডিসিশন নিতে হবে, রিভিউ করতে হবে জিনিসটাকে যে এটা করা উচিত কিনা। চল আমরা বাড়ি গিয়ে এটা ভাববো। ওর ইনার সেলফ ওকে বলছে, প্রুফককে বলছে ফর আই হ্যাভ নোন দেম অল অলরেডি, আমি ইতিমধ্যে এদের সবাইকে চিনে ফেলেছি। নোন দেম অল, আমি সবাইকে চিনে ফেলেছি, ওই মেয়েদের আমি সবাইকে জানি।
আই হ্যাভ নোন দেম ইভিনিং মর্নিং আফটারনুন, ওদিকে সকালে সন্ধ্যা দুপুর সব সময় আমি ভালো করে চিনেছি ওদিকে। আই হ্যাভ মিজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুন। আর সত্যি কথা বলতে কি আমার জীবনের অ্যাচিভমেন্ট কি আছে? অ্যাচিভমেন্ট তো কিছু নেই। ক কাপ কফি খেয়েছি, ক চামচ চিনি খেয়েছি, এইটাই মানে এইটুকুই আমার অ্যাচিভমেন্ট, যে আমি 100 কাপ 1000 কাপ কফি খেয়েছি। এটাকে যদি অ্যাচিভমেন্ট ভাবিস তাহলে অ্যাচিভমেন্ট। এইটাই আমার যে নগণ্য আমার প্রাপ্তি জীবনের। আই নো দ্য ভয়েস ডাইং উইথ দ্য ডাইং ফল। এবার যখন সিঁড়ি দিয়ে নেমে নেমে আসছে ওই মেয়েদের আওয়াজগুলো কিছু কিছু পাওয়া যাচ্ছে, আমি বুঝতে পারছি, আমার কান বুঝতে পারছি যে তাদের কথাগুলো আওয়াজগুলো আমি চিনি, ঠিক আছে, যেগুলো কমে কমে আসছে। বিনিথ দ্য মিউজিক ফ্রম এ ফার্দার রুম, দূরের কোথাও একটা ঘর থেকে কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, সেটাও আমি শুনতে পাচ্ছি। সো হাউ শুড আই প্রিজিউম, কিন্তু ঘটনা হলো যে আমার কি উচিত এই সাহসটা করার, যে গিয়ে পর প্রপোজটা করার? And I have known them, their eyes already, ইতিমধ্যে আমি তাদের চোখগুলোকে আমি জানি, ইতিমধ্যে আমি তাদের চোখগুলোকে জানি। known them all, তাদের প্রত্যেক জনের চোখগুলোকে আমি খুব ভালো করে জানি। তাদের চোখগুলো না মেডুজার মতো। দ্য আইজ দ্যাট ফিক্স ইউ, তোমার দিকে তাকাবে তো তুমি থ হয়ে যাবে। মানে সাপোজ আমি বলছি কোনো মেয়ে সাপোজ সাফির দিকে তাকালো, এরকম করে ক্যাটরিনা কাইফ তাকিয়ে দিচ্ছে পুরো সাফির দিকে। এবার সাফি পুরো কনফিডেন্সে ছিল, কিন্তু ক্যাটরিনা কাইফের ওই চাউনিটাতে আমার ভাই সাফি পুরো ফিক্সড হয়ে গেল, পাথর হয়ে গেল। ও বেচারা না চলতে পারছে না কথা বলতে পারছে, এইরকম হাল হয়ে গেল। তো প্রুফকও ওইরকম ভাবছে, ওই মেয়েরা যখন চাইবে আমার দিকে তাকাবে তখন আমার কনফিডেন্স আমার লুজ হয়ে যাবে, এবং আমি বেচারা একটা পাথরের পুতুলের ডামি বা পাথরের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবো। তাহলে কি, and I have known the eyes already, আমি তাদের চোখগুলোকে চিনি। known them all, প্রত্যেকের চোখ ভালো করে চিনি। and eyes that fix you in formulated phase, তারা এমন ভাবে তাকাবে যেটা তুমি তোমার কনফিডেন্স হারিয়ে ফেলবে। একদম ফর্মুলেটেড ফেজ, মানে একদম স্থির হয়ে দাঁড়িয়ে যাবে, পাথরের মূর্তিতে পরিণত, কাঠের স্তম্ভে পরিণত হবে। and when I am formulated, যখন আমার ওই অবস্থা হবে, আমি যখন স্থির হয়ে যাব, ফর্মুলেটেড হয়ে যাব, তখন প্রলিং অন স্পিন, তখন তারা কি করবে, আমাকে একটা পিন দিয়ে গেঁথে দেবে। যেভাবে দুষ্টু মেয়েরা বা দুষ্টু ছেলেরা কোনো শুয়োপোকাকে হয়তো দেয়ালে গেঁথে দেয় পিন দিয়ে, ঠিক সেই রকম ভাবে ওরাও হয়তো আমাকে পিন দিয়ে গেঁথে দেবে এবং তারা মজা নেবে। যখন একটা পোকাকে পিন দিয়ে কেউ দেওয়ালে গেঁথে দেয়, পোকাটা কিলবিল করতে থাকে, কষ্ট পেতে থাকে এবং সবাই মজা পায়, দেখ দেখ পোকাটা কিরকম গেঁথে দিয়েছি, ঠিক সেই রকম আমার হালটা হবে। when I am pinned, যখন আমি ওখানে আমাকে যখন পিন করে দেওয়া হবে দেওয়ালে, and wriggling on the wall, এবং আমি কিলবিল করতে থাকবো দেওয়ালে, তখন কি হবে, তখন আমার কি হবে বলো? then how should I begin, তাই বলি যে এই প্রপোজালটা আমার করা উচিত হবে কিনা, এই বিগিনিং। দেন হাউ শুড আই বিগিন দ্য প্রপোজাল অ্যাজ আই ক্যান নট ফেস দ্য লেডিজ। তাই ব্যাপারটা হচ্ছে আমি কি করে প্রপোজটা করবো, ওই মেয়েগুলোকে আমি সম্মুখীনই হতে পারছি না, কি করে প্রপোজটা করবো। I am like to spit all the bursts and my days and ways, আমার জীবনে কি শুধু কটা সিগারেট খেয়েছি, কটা ড্রপ করেছি সিগারেট, শুধু ওইগুলোই অ্যাচিভমেন্ট। ক কাপ চা খেয়েছি, ক কাপ কফি খেয়েছি, ব্যাস ওইগুলোই অ্যাচিভমেন্ট। হাউ শুড আই প্রিজম, আর এইটুকু স্বল্প প্রাপ্তি নিয়ে আমি কি বা প্রপোজ করবো। and I have known the arms already, আমি তাদের বাহুগুলোকে চিনি। আমি তাদের বাহুগুলো, মেয়েরা যখন যে হাতটাকে সামনে রাখবে এবং স্লিভলেস ড্রেস পরেছে, হাতগুলো দেখা যাচ্ছে, বেয়ার হ্যান্ডস গুলো দেখা যাচ্ছে, সামনে রাখবে, তাহলে কি I have known the arms already, সে মেয়েটাকে মানে খুব ভালো করে দেখেছে, the arms গুলো দেখেছে। known them all, তাদের সবার হাতগুলো আমি দেখেছি। arms that braceleted, arms ওরা আবার ব্রেসলেট পরে থাকে, ঠিক আছে। হোয়াইট অ্যান্ড বিয়ার, ফর্সা হয় হাতগুলো, আর বিয়ার মানে উইদাউট ক্লথ থাকে। তো ওইটা দেখে আমি তো আরোই কথা বলতে পারি না। বাট ইন ল্যাম্পলাইটে যখন ওই হাতগুলো থাকে, ডাউন অ্যান্ড লাইট ব্রাউন হেয়ার, এবং সেটাকে এক রং পাল্টে যায়, কারণ ল্যাম্পলাইটের রংটা পাল্টে যাবে, সেটাই স্বাভাবিক। তাদের চুলের রংটাও তখন পাল্টে যায়, ব্রাউন হয়ে যায়। ইজ ইট পারফিউম ফ্রম আর ড্রেস, তা বলছি হোয়াই আই এম ডাইভার্টেড, কিন্তু এগুলোতে আমি এত ডাইভার্ট কেন হয়ে যাচ্ছি? ডাইভার্ট কি হয়ে যাচ্ছে? ওদের সুগন্ধের জন্য, ওরা যে ড্রেসের যে সেন্টটা লাগিয়েছে, দ্যাট ইজ ইট দ্য পারফিউম ফ্রম এ ড্রেস, তাদের ড্রেসে যে সুগন্ধটা লাগায় সেটার জন্য কি আমি ডাইভার্টেড হয়ে যাচ্ছি? দ্যাট মেক্স মি সো ডাইগ্রেস, যেটার জন্য আমি এত বেশি ডাইভার্টেড হয়ে যাচ্ছি, এটাই কি কারণ যে তার পারফিউমের জন্য আমি এত বেশি ডাইভার্টেড হয়ে যাচ্ছি? আর্মস দ্যাট লাই অ্যালং এ টেবিল, এবং কি যে হাতগুলো তার টেবিলের উপর রাখে। র্যাপ অ্যাবাউট এ শাল, হয়তো কখনো একটা শাল গায়ে দিয়ে এসছে, কিন্তু হাতগুলো যে বার করে রাখছে, ঠিক আছে, সেটা দেখেও তো আমার কনফিডেন্স ডাউন হয়ে যায়। অ্যান্ড শুড আই দেন প্রিজিউম, তাই বলবো
আমার কি উচিত এই সময়ে, শুড আই গো অ্যান্ড প্রপোজ? আমি এই পরিস্থিতি গিয়ে পর কি প্রপোজটা করতে পারবো? অ্যান্ড হাউ শুড আই বিগিন? আর গিয়ে পর যদি যাইও, কি করে গিয়ে পর কি শুরু করবো? স্যালাই সে, আমি কি বলবো? আই হ্যাভ গন টু ডাস থ্রু দ্য ন্যারো স্ট্রিট। আমি গিয়ে পর কি বলবো? আমি ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে, মাতালের মধ্য দিয়ে এবং ওয়ান নাইট চিপ হোটেলসের মধ্যে দিয়ে, সস্তা রেস্টুরেন্টের মধ্য দিয়ে আমি এসেছি। এগুলো কি আমি বলবো? এগুলো যদি বলি তাহলে প্রথমেই তো রিজেক্ট করবে। অ্যান্ড ওয়াচ দ্য স্মোক রাইজেস ফ্রম দ্য পাইপ। আমি কি দেখলাম? আস্তে আস্তে কি দেখলাম? যে নোংরা হাওয়া উঠছে, নোংরা ধোঁয়া উঠছে, কুয়াশাপূর্ণ পরিবেশ, এগুলো আমি দেখে এসেছি। of only lone mean of short slave। এবং আমি কি দেখে এলাম? সেই অর্ধনগ্ন লোকগুলোকে যারা মাতাল হয়ে পড়ে আছে রাস্তাঘাটে, লিনিং আউট অফ দ্য উইন্ডোজ, জানলা দিয়ে কেউ উকি ঝুঁকি মারছে। এইগুলোই তো আমার অস্তিত্ব। এই অস্তিত্ব নিয়ে আমি মেয়েটাকে প্রপোজ করতে যাচ্ছি। শুড আই ডু ইট? আমার কি এটা করা উচিত? আমার এটা করা উচিত নয়। আই শুড হ্যাভ বিন এ পেয়ার অফ র্যাগড ক্লজ। এর পরিবর্তে আমি যদি কাঁকড়া হতাম, কাঁকড়া হচ্ছে র্যাগড ক্লজ, কাঁকড়া। এর পরিবর্তে আমি যদি মানুষ না হয়ে আমি যে কাঁকড়া হয়ে যেতাম না, অনেক শান্তিতে থাকতাম, জলের সমুদ্রের নিচে ঘুরে বেড়াতাম, কোনো টেনশন নেই, কিছু নেই। কিন্তু এই মানুষ হয়ে এত টেনশন, কি বলবো, এই টেনশন সহ্য করা যাচ্ছে না। এইটা বলছে প্রুফক। তার মানে দেখো, ওর অস্তিত্ব ওর কাছে এত সংকটময় হয়ে উঠেছে, বলছে এতে কাঁকড়া বিছা হলে ভালো হতো। কাঁকড়া হলো মানে সমুদ্রের তলে থাকতাম। আই হ্যাভ বিন এ পেয়ার অফ র্যাগড ক্লজ। র্যাগড ক্লজ কাঁকড়ার থাকে, আমি যদি এর পরিবর্তে কাঁকড়া হয়ে থাকতাম বেশি ভালো হতো। স্কুটিং অ্যাক্রস দ্য ফ্রন্ট ফ্লোরস অফ দ্য সাইলেন্ট সি। নীরব সমুদ্রের মাটির মধ্যে আমি দৌড়ে বেড়াতাম, কত সুন্দর তখন লাগতো। ঠিক আছে, এত টেনশন তো সহ্য করতে হতো না, যেটা হয়তো তোমাদের মনে হয় পরীক্ষার সামনেটাতে। পরীক্ষার সামনে হিউজ প্রেশার থাকে, তখন মনে হয় দূর, এর থেকে কাঁকড়া হলে ভালো হতো, ঘুরতাম তুরতাম। ঠিক আছে, বাঁদর হলে ভালো হতাম, গাছে গাছে লাফাতাম, কত সুন্দর। ঠিক আছে, ওরও এই টেনশনের মধ্যে মনে হচ্ছে ওর এই মানে এই চাপটাকেও সহ্য করতে পারছে না। তাহলে স্কুটিং অ্যাক্রস দ্য ফ্লোরস অফ দ্য সি। কাম অন গাইস। এবং কি অ্যান আফটারনুন ইভিনিং স্লিপ সো পিসফুলি। এবং কাঁকড়া যদি হতাম, দুপুর সন্ধ্যা রাত যখন ইচ্ছা ঘুমাতাম, কোনো টেনশনই নেই তো। খাবার খেতাম, খাবার সমুদ্রে থাকতো, ঘুমাতাম, চলতাম, আবার ঘুমিয়ে যেতাম। তাহলে একটা টেনশন ফ্রি লাইফ হতো। তার থেকে মনুষ্য জীবন দেখছো তো কেমন কষ্টকর। ও বলছে, প্রুফক এটা বলছে। এবং কি স্মোদার্ড বাই লং ফিঙ্গার্স। ঠিক আছে, অ্যাট স্লিপ টায়ার্ড অ্যান্ড ম্যালিঞ্জার্স। আচ্ছা, এই পর্যন্ত একবার দেখে নাও। 75 লাইন্স পর্যন্ত আগে করিয়ে দিলাম। এই পর্যন্ত দেখো কার কি অসুবিধা আছে। এই পর্যন্ত বলো আমাকে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, থেমে থেমে যাবো, আগে এই জিনিসটাই ডিসকাস করে নিই। যদি এটা পড়ানো হয়ে গেছে, রিভিশন ছিল, ইয়েট হতে পারে তোমাদের সমস্যা রয়েছে জায়গাগুলো, একটু আমাকে বলো, আমি সেগুলোকে ডিসকাস করবো। কাম অন গাইস, 75 লাইন্স কমপ্লিটেড।